জামায়াত এনসিপি কি সত্যি বিএনপিকে আটকাতে চাইছে? এদের পেছনে কি আদর্শ বা রাজনৈতিক স্বার্থ আছে? জোটের টানাপোড়েনে আওয়ামী লীগ লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত? সব কৌশলের ভবিষ্যৎ প্রভাব কি বাংলাদেশের মানুষের মন জয় করবে? প্রিয় দর্শক, আজকে এসব প্রশ্নের উত্তর খুঁজতে প্রাসঙ্গিক প্রসঙ্গে জায়গা পাচ্ছে এই আলোচনায় বিএনপিকে কেন চাপে ফেলতে চাইছে জামায়াত ইসলামী। আজকের আলোচনায় আমরা সেই তথ্য, সেই বিশ্লেষণই তুলে আনার চেষ্টা করব। প্রতিদিনকার মতো আজকের আলোচনায় আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি তো পুরো প্রেক্ষাপট দেখছিলে 2024-এর 5 আগস্টের পর থেকে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব বাড়ছিল ক্রমশই, কিন্তু প্রথম দিকে এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই যে প্রথম দিকে এই দুটো রাজনৈতিক দল কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষে বন্ধু শক্তি, পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে গণঅভ্যুত্থানে কাজ করেছে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য। সেই হিসেবে তারা জুলাইয়ের সহযোদ্ধা। এখন নির্বাচনী পরিবেশ, নির্বাচনী আবহ, নির্বাচনের মাধ্যমে কে ক্ষমতায় যাবে সেই নির্বাচনী লড়াই খুবই প্রাসঙ্গিক। এটাই তো গণতন্ত্রের অন্যতম সোপান বা গণতন্ত্রের সৌন্দর্য। তোমার কাছে একটা প্রশ্ন, যে কেন ত্রয়োদশ নির্বাচনে জামায়াত এনসিপি বিএনপিকে ঠেকাতে চাইছে? দেখো, বিষয়টা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তো একটা কথা আছে, নির্বাচন সবাই সবাইকে ঠেকাতে চাইবে। বিএনপি কে চাইবে না জামাতকে ঠেকাতে? জামাত তো স্বাভাবিকভাবে বিএনপি কে ঠেকাতে চাইবে। এখন বিষয়টা হচ্ছে যে জামাত শিবির তাদের রাজনৈতিক মতাদর্শগত যে বিশ্লেষণটা বা জাজমেন্টটা, একই সঙ্গে একটা ধর্মীয় ইস্যু তারা কাজ করছে। অবশ্যই সেখানে একটা সেন্টিমেন্ট কাজ করবে। ধর্ম, যে কোনো হিন্দু ব্যক্তি বা যে কোনো মুসলমান ব্যক্তি তার ধর্মের দিকটা দেখবে, একটা ধর্মের জিগির তুলে কিন্তু ঠেকানোর চেষ্টা করবে বা করছে। দেশটা তো বাংলাদেশ, ম্যাক্সিমামই মুসলিম ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ, কিন্তু তারা বাঙালি। কিন্তু যখন ইস্যুটা ধর্মের ভিত্তিতে আসবে, অনেকটা কিন্তু পাল্লা ভারী করার চেষ্টা করা হতে পারে। সেখানে তো বিএনপির কাছে সেটা চ্যালেঞ্জ হয়ে যাবে। আর বিএনপি একসময় ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দুজনই ক্ষমতায় ছিল। জামাত ছিল চাপা, জামাত উঠে এসেছে, তাই তো? ঠিক বলছি তো? জামাত কে নিষিদ্ধ ছিল, সে এখন ঘোষিত হয়েছে। তারা তো নিষিদ্ধ ছিল, এখন তাদের ঘোষিত হয়েছে। সেই উত্তাপটা তারা রাজনীতির মঞ্চে অবশ্যই বিএনপি কে ঠেকানোর জন্য কলা কৌশল, মতাদর্শগত, ধর্মীয় রাজনীতি, আবেগ, সেন্টিমেন্ট, এগুলোকে তারা ইউজ করবে। এখন দেখার, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, একেবারে নিচুতলার থেকে উপরতলার, তারা ঢাকার মসনদে ধর্মের ভিত্তিতে কোন রাজনৈতিক দলকে জায়গা দেয় না গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্রে একটা সত্যিকারের দায়িত্বশীল রাজনীতিকদের জায়গা দেয়? এটা তো সময় বলবে। অবশ্যই এরা একটা ইস্যু করে, এরা একটা জামাত শিবির এটাকে ইস্যু করে তারা ভোটাধিকার, মানে ভোট নিজেদের কাছে টানতে চেষ্টা করবে। কিন্তু এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক দেশে রাজনীতি করে তুমি আসো, কিন্তু ধর্মের ভিত্তিতে আমি ভোট নেব, এটা তো ঠিক আমার মনে হয় না। সেটা শুধু মানে বাংলাদেশের জন্য না, পৃথিবীর কোনো দেশে, ভারতের জন্য না। ধর্মের নাম দিয়ে তুমি জিগির তুলে তুমি নির্বাচনী বৈতরণী পার করবে, এটা মনে হয় গণতান্ত্রিক প্রক্রিয়া এটা সমীচীন নয়। একেবারেই। দেখো, বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি ইতিমধ্যেই জনসমর্থন একটি বড় অংশ পেতে শুরু করেছে। প্রশ্ন করতে পারো যে তুমি কি করে বুঝলে তারেক রহমানের অনুষ্ঠানে এত লাখ লাখ লোক এসেছে বলেই কি মনে হচ্ছে যে না? বেশ কিছু প্রেক্ষাপট তুমি জানো যে এরই মধ্যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স তিনি ইতিমধ্যেই রিজাইন করেছেন এবং একজন কট্টরপন্থী ধর্মীয় নেতা গ্রেপ্তার হয়েছে, একটি যুবতী জুলাই যোদ্ধা হিসেবে তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটি চাপ তৈরি হয়েছে যে গত কয়েক মাস ধরে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছিল, বিশেষ করে মব লিঞ্চিং সহ অন্যান্য যে নাশকতামূলক কাজ হচ্ছিল, সেটি তো বিএনপির পক্ষ থেকে একেবারেই তীব্র সমালোচনা করা হচ্ছিল। এবং এটি যে বাংলাদেশের অধিকাংশ মানুষের মতামত, সেটি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো ঘাটাঘাটি করলে এটি পরিষ্কার ভাবে সামনে আসছে। এবং সম্প্রতি আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমও বাংলাদেশের এই আইন শৃঙ্খলা অবনতির পেছনে এই যে একটি কট্টরপন্থী বা ধর্মীয় মতাদর্শকে চাপিয়ে দেয়া, যেটি প্রকট আকার ধারণ করেছে যে এই
উদীচী, ছায়ানট, ডেইলি স্টার, প্রথম আলোর মতো গণমাধ্যমগুলোতে ভাঙচুর চালানো, আগুন অগ্নিসংযোগ দেওয়ার পর এটা কিন্তু স্বাভাবিকভাবেই বিএনপির দিকে এই যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর কিন্তু সুফল বিএনপির দিকেই যাচ্ছে স্বাভাবিকভাবেই, যে এটি একটি বড় বিষয়। ঠিক এর উল্টো দিকে জামায়াত এনসিপি এখন দলগতভাবে স্পষ্ট একটি ব্যস্ত ধর্মীয় এবং তরুণ ভিত্তিক ভোটারদের পেসে নিজস্ব পরিচয় তৈরি করার লক্ষ্য তাদের। কিন্তু বিএনপির সঙ্গে এই যে ঐক্য না করে কিছু ক্ষেত্রে আলাদা রাজনৈতিক বলয় গড়ে তোলার বিষয়টি গত কয়েক মাস ধরে আমরা দেখছিলাম। আর এনসিপির সঙ্গে জামায়াত ইসলামের যে জোট, সেটিও এখনো পরিষ্কার নয়। গতকালকে আমরা বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখছিলাম, গণমাধ্যমে দেখছিলাম যে জামায়াত ইসলামের যে তাদের যে জোট শরিক, তাদের যে ধর্মভিত্তিক ধর্মীয় জোট, একই সমমনস্ক জোট, এই জোটের সঙ্গে হয়তো এনসিপি যুক্ত হবে। সুতরাং এই পরিস্থিতিতে জামায়াত এনসিপি মনে করছে বিএনপি যদি এককভাবে ভোটে শক্ত অবস্থান তৈরি করে, তাহলে তারা নিজস্ব রাজনীতির জায়গা থেকে অনেকটা সংকুচিত হবে। অর্থাৎ জামায়াত ইসলাম প্লাস আরো 8টি তাদের সমমনস্ক রাজনৈতিক দল এবং জুলাই আন্দোলনের অন্যতম পথিকৃৎ যাদের বলা হয়, সেই তরুণ যুবক রাজনৈতিক শক্তি এনসিপি মিলেও কিন্তু তাদের মধ্যে আশঙ্কার জায়গা কিন্তু পরিষ্কার। নতুন শক্তি হিসেবে জামায়াত এনসিপির এই দৃশ্যমান সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিএনপির রাজনৈতিক প্রভাব বা জনসমর্থন সামনে এসে যাওয়ায় নতুন শক্তি হিসেবে জামায়াত এনসিপির দৃশ্যমানতার সুযোগ অনেকটা কমে যাচ্ছে, এই আশঙ্কা কিন্তু জামায়াত এনসিপির পক্ষ থেকে করা হচ্ছে বলে মনে করা হচ্ছে, বা এটা মনে করা যেতে পারে। কিভাবে দেখছো বিষয়টি? বিষয়টা দেখো, বিষয়টা হচ্ছে যে আমার যদি জনসমর্থন এককভাবেই সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে থাকে, তাহলে তো আমি নতুন করে ভ্যান্ডালিজম করব না, ভয় দেখাবো না, আতঙ্ক বাতাবরণ তৈরি করব না, নির্বাচন যাতে না হয় ব্যাহত করব না। তো একটা তো আতঙ্ক অবশ্যই আছে। রাজনৈতিকভাবে বিএনপির যে জনসমর্থন বা যা তাদের কার্যকারিতা, তারা রাজনৈতিক তো একটা শক্তি, তারা তো একটা রাজনৈতিক শক্তি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং নির্বাচনে কিভাবে জিততে হয়, কিভাবে ভোটার বেস, হ্যাঁ, ভোটার তাদের বেস তো রাজনৈতিক বেস আছে। তো সেই জায়গা থেকে জামাত বা এনসিপি বা অন্যান্য সংগঠনগুলো পাল্লা ভারী করার জন্য একত্রিত হচ্ছে, এটা ঠিক, কিন্তু এটা হচ্ছে কেন? এরা বিএনপি কে তো ভয় পাচ্ছে বলেই করছে, এবং বিএনপি কে ভয় পাচ্ছে, এই যে জোট করার চেষ্টা করছে, এটাও কিন্তু ভোটারদের কাছে একটা আস্থার জায়গা তৈরি করছে বিএনপি কে ঠেকাতে গেলে আমরা 4জন যদি এক হই বা 5জন যদি এক হই, তো মানুষের কাছে বার্তাটা কি যাচ্ছে? যে বিএনপি কে ঠেকানোর জন্য বাংলাদেশেও তো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সুবুদ্ধি সম্পন্ন মানুষজনেরা রয়েছে, তো তারা সেটা দেখবেন না, এটা তো বিএনপির পক্ষে যাচ্ছে। আবেগ আর বাস্তবতার মধ্যে পুরোপুরি একটা ভিন্নতা থাকে। গণ অভ্যুত্থান ক্ষোভের আবেগে মানুষ পাশে এসে নেমেছে, কিন্তু মানুষ এখন সরকারটা, তাহলে তো এনসিপি যে মানে অন্তর্বর্তী সরকার তো তাহলে ইউনূসকে দিয়ে দিল। ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়েছিল কেন? একটা ছাত্রনেতা কিন্তু করতে পারত, এটা তো করা হয়নি। একটা শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক চেতনা আছে যার, যে সকলের, যার দৃষ্টি সবার কাছে এক থাকবে, যাকে সবাই সমর্থন করবে, সেরকম একটা ব্যক্তিকে বসানো হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এরা যত জোট করবে, যত একে জড়িয়ে ধরবে, তাকে পেঁচিয়ে ধরবে, যত যা কিছু করবে, এটা বিএনপির পক্ষে যাবে। মানে ভোটের কৌশলে কিন্তু এটা একটা রাজনীতি, ভোট কাটা না, ভোট কাটা আলাদা জিনিস। আর মানুষ এই বাংলাদেশ দেখার পর 15 বছরের স্বৈরাচারী শাসন, বাংলাদেশের মানুষের কথায় গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যে সরকারটাকে গঠন করতে চাইছে বা করবে, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক ভেবেচিন্তেই ভোট দেবে। দেখো পরমাশিস, এখানে আদর্শ এবং ইতিহাস, এই দুটো দলের দৃষ্টিভঙ্গি কিন্তু একেবারে পরস্পর বিরোধী। কেন বললাম যে এখানে লড়াইটা শুধু ক্ষমতার নয়, এটা একটা ইতিহাস এবং পরিচয়ের লড়াই। বিএনপির চোখে জামায়াত ইসলাম কেমন? বিএনপি প্রকাশ্যে জামায়াতকে কোট আনকোট হয়তো আওয়ামী লীগের মতো রাজাকার বলে গালি দেয় না, কিন্তু তারা স্পষ্টভাবে জামায়াতকে দেখে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, স্বাধীনতার বিপক্ষের রাজনৈতিক উত্তরাধিকার। এটা বিএনপির অফিসিয়াল এবং রাজনৈতিক অবস্থান, এটা পরিষ্কার জলের মতো। যারা দেখছেন তারাও জানেন যে আমরা ভুল কিছু বলছি না। আবার উল্টো পিঠে জামায়াতের চোখে বিএনপি কিরকম? জামায়াত বিএনপিকে দেখে দুর্নীতিবাজ ও চাঁদাবাজ রাজনীতির অংশ। আওয়ামী লীগ বিএনপি দুটো দলই তারা একই পাল্লায় মাপে। এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা মনে করে যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বদলাতে হবে, আর এখানেই আদর্শিক ব্যবধান গভীর। কি বলবে? দেখো, একটা দেশের স্বাধীনতাটাকে তো বাংলাদেশে এখন এই মুহূর্তে যে রাজনৈতিক দলেরা রয়েছেন, দেশের স্বাধীনতাটাকে তো অস্বীকার করতে পারেন। দেশটা স্বাধীন হয়, দেশটা একটা রাষ্ট্র গঠন হয়, সরকার আসে, সরকার দুর্নীতি করে, তাকে
সেই যে দলের হয়ে সরকারে আসুক, যারা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করছে সেই দলকে দুর্নীতিবাজ, চোর, তারাজের দল এসব বলা যায়। তো মূল প্রেক্ষাপটটা আমার দেশের স্বাধীনতা, যে আমার দেশের স্বাধীনতার আশার পক্ষে বিরোধী ছিল। আমার তো মনে হয় না বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিরোধী কোনো রাজনৈতিক দলকে সমর্থন কি দেবে? হাজারো প্রশ্ন। যদি বাংলাদেশ জামাত শিবিরকে সমর্থন করে, আমি দায়িত্ব নিয়েই বলছি, আমার অভিমত, তাহলে আপনাদের দেশের স্বাধীনতা কি আপনারা অস্বীকার করছেন? কিন্তু দেখো, তাহলে জামায়াত ইসলামী তাহলে তাহলে কি পরিষ্কার ভারত, তাহলে কি বাংলাদেশের বুকে ৭১ মুছে গিয়ে ৭১ দেশের ভারত, যদি কেউ কেউ মানে আগামী দিন যদি পাঠ্য বইতে লেখা হয় বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল, কি বলবেন? আপনাদের সন্তানদের কি বলবেন? আমি তোমাকে একটু বলছি, জামায়াত ইসলামী পরিষ্কার বলেছে যে মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান ভুল ছিল। প্রকাশ্যে তারা কয়েকবার ক্ষমা চেয়েছেন। এই ক্ষমা চাওয়াটা কিন্তু ভুল থেকে শিখেই তারা, আমরা বিভিন্ন সময় বলি যে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ভুল একবার কোনো রাজনৈতিক দল করলে বা কোনো শক্তি করলে তাকে আবার নতুন করে বসানো যাবে না। এটা কিন্তু এই বাস্তবতা, এই বর্তমানের পৃথিবীতে সেটি কিন্তু ঠিক নয়। কারণ কিভাবে বলছি, যদিও এটা জাস্টিফাই করার আমার কোনো প্রবণতা নেই, আমি অঙ্কের হিসেবে বিশ্লেষণটা করি, অঙ্কের হিসেবে যুক্তির হিসেবে, কোনো আবেগকে ছোট করার জন্য নয়। আমি যদি অঙ্কের হিসেবে ধরি ১ ১ ২ ২ ২ ৪ এরকম করে ধরি, আজকে গত ২ দিন আগে তারেক রহমান ফিরে এলেন, কিন্তু এই তারেক রহমানের বিরুদ্ধেই দুর্নীতির হিমালয় সম অভিযোগ ছিল। বিএনপির বিরুদ্ধেই পরপর কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি, এবং তারেক রহমানকেই ওই সময়কার সেনা শাসিত সরকারের একটা কঠিন চ্যালেঞ্জের মুখে তাকে দেশ ছাড়তে হয়েছিল, বাধ্য হয়েছিলেন। তার উপর শারীরিক মানসিক মামলা হামলা দিয়ে নির্যাতন বাধ্য হয়েছিলেন। সেই তারেক রহমান ১৭ বছর পর আবার রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে, বীরের বেশে, মহানায়কের বেশে, যাকে নিয়ে আমরা আলোচনা করছি। ১৯৭১ সালে নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতার একেবারে সরাসরি পাকিস্তানি শক্তি হিসেবে ছিল জামায়াত ইসলামী, কিন্তু তারা সেই স্বাধীন বাংলাদেশেই রাজনীতি করছেন। স্বাধীন বাংলাদেশের বুকেই তারা বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারা কিন্তু পাকিস্তানের জামায়াত ইসলামী বলছে না। আমি জাস্টিফাই করছি না, অবশ্যই বাংলাদেশের মানুষ নির্ধারণ করবেন। আমি শুধু লজিক্যালি বোঝানোর চেষ্টা করছি যে একটা রাজনৈতিক দল এই মুহূর্তে, সেটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এবং ১৯৭১ সালে তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন, স্বাধীনতার পক্ষের বিরুদ্ধে ছিলেন, কিন্তু তারা এই মুহূর্তে স্বীকার করছেন, ভুল স্বীকার করে নিচ্ছেন, ক্ষমাও চাইছেন। তাহলেও কি বিষয়টি প্রাসঙ্গিক থাকবে? তোমার কাছে প্রশ্ন। দেখো, ক্ষমা চাইলাম এক জিনিস, ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা হচ্ছে জামাত ইসলামকে। বাংলাদেশে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও তো ধর্মপ্রাণ মুসলিম, তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করছে না, করছে না তো। ক্ষমা আমি একদম স্বীকার করছি, ক্ষমা তারা চেয়েছেন, তারা রাজনীতিতে আসুন, ভোটে দাঁড়ান, ভোটে জিতুন, মানুষের সমর্থন নিন, কিন্তু দেশের আইন ব্যবস্থার উপরে আস্থা রাখতে হবে তো। হাদির জানাজায় কত মানুষ গেছিল, কেন গেছিল? তার মৃত্যুকে কেউ মেনে নিতে পারেন, তার পরিবারের পাশে সে আল্লাহর কাছে পৌঁছতে পারে, তার জন্য প্রার্থনা করতে গেছিল। তার মানে কি এই ডেইলি স্টার পড়াবো, প্রথম আলো পড়াবো, ছায়ানট ভাঙবো, উদিচি ভাঙবো? এটা কোন ধর্ম বলে? কোন ভ্যান্ডালিজম এটা? কেন এটা করা হয়? না, তুমি বলতে চাইছো যে এইটা কি জামায়াত ইসলামী করেছে? এই উগ্রবাদীটা কারা? আমি জামাত ইসলাম করেনি বলছি না, উগ্রবাদী শক্তি। আমরা তো ইন্ডিয়াতে বসেও ধর্মের নামে যারা উগ্রবাদ দেখাচ্ছে, সম্বলপুরে হয়েছে, ছত্তিশগড়ে হয়েছে, খ্রিস্টানদের উপরে হামলা, এই উগ্রবাদটা কারা? বিএনপি না তো। মানে তুমি বলতে চাইছো যারাই করুন, আমি সেই ধর্মের নামে জিকির তুলে যারা টর্চার করবে, হোক হিন্দু, হোক মুসলিম, হোক খ্রিস্টান, সবার বিরুদ্ধে বলবো, তারাই মৌলবাদ। ধর্মের নামে কোনো উগ্রতা চলবে না, সেটা বাংলাদেশ হোক, সেটা ভারত হোক, সেটা নেপাল হোক, সেটা পাকিস্তান হোক। কিন্তু তাই হচ্ছে, আমরা দেখো এই জামায়াত ইসলামী আমাদের রুখে দাঁড়াতে হবে, হচ্ছে বলে ছেড়ে দিলে হবে না। আমি খুন করলাম, কালকে ক্ষমা চেয়ে নিলাম, এটা কোনো কথা হলো? সময়ের পরিবর্তন, বাস্তব জায়গা থেকে সময়ের সঙ্গে তোমায় মেলাতে হবে। কিন্তু আমি রেপ করলাম, ক্ষমা চেয়ে নেবো? তার মানে তুমি ৭১-এর মুক্তিযুদ্ধে বিরোধিতা করার জন্য তুমি ক্ষমা করতে চাও না জামায়াত ইসলামকে? বাংলাদেশের মানুষ বলবে, বাংলাদেশের সাধারণ মানুষ বলবে ৭১ তারা দেখেছে, আমি তখন হইনি, আমি তো ইতিহাস পড়ে জেনেছি। প্রসঙ্গে ফ্রি, বিএনপি কে কেন ঠেকাতে চাইছে এবং এই জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির এই যে ফাটল কোথায়? ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই একটা বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছিল পরমাশিস। জামায়াতের প্রভাব বেড়েছে বিএনপির তুলনায়। এটা বিএনপির অস্বস্তির জায়গা, কারণ বিএনপি মনে করে যে তারা বৃহত্তম ভোট ভিত্তিক প্রতিনিধি বা ভোট ভিত্তিক রাজনৈতিক দল, অথচ নীতি নির্ধারণ ও প্রশাসনিক প্রভাবের জায়গায় তারা ক্রমশ জামায়াতের
কাছ থেকে পিছিয়ে পড়ছিল। এটি ক্ষমতার ভারসাম্যহীনতার চাপানোতরের একটু প্রথম স্তর বলে মনে করা হচ্ছিল। এবার আসি আরেকটি ধাপে। দেখো, নির্বাচন গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে নির্বাচন এবার গুরুত্বপূর্ণ অনেকগুলো ফ্যাক্টরস এর কারণে। তার মধ্যে একটি অন্যতম ফ্যাক্টরস হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে জনসমর্থনের নিরিখে, ভোটের যে স্টেক হোল্ডারের নিরিখে আওয়ামী লীগ নেই। সুতরাং একটা বড় সংখ্যক ভোটাররা কিন্তু এই মুহূর্তে কনফিউজ যে তারা কোন দলে কাকে ভোট দেবেন। এই মুহূর্তে যারা রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল, আওয়ামী লীগ নেই। এই অনুপস্থিতি রাজনীতির পুরো অঙ্ক বদলে দিয়েছে পরমাশিস। এখন প্রশ্ন, আওয়ামী লীগের ভোটার তারা কোথায় যাবেন? তারা কি ভোট দেবেন নাকি ঘরেই বসে থাকবেন? এই ভাসমান ভোটই এখন সবচেয়ে বড় পুরস্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে বিএনপি চাইছে এই ভোটারদের স্থিতিশীল বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে, আর জামায়াত চাইছে এই ভোটারদের পুরনো রাজনীতির বিরোধী আবেগে টানতে। এই পুরনো রাজনীতি বিরোধী এই কারণেই বললাম যে জামাত তো পরিষ্কার বিএনপিকে আওয়ামী লীগের সমতুল্য বা একই পাল্লায় তারা মাপছে, যে আওয়ামী লীগের মতোই বিএনপি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলদার, এবং তারা সরাসরি বলছে যে বিএনপিও ভারতের দালাল। এই ধরনের প্রচার বাংলাদেশের অভ্যন্তরে শোনা যাচ্ছে। এই জায়গাগুলোতেই আসলে তাদের সংঘর্ষের একটা বাতাবরণ তৈরি হয়েছে এবং সংঘর্ষ অনিবার্য বলে আমার বিশ্লেষণ, আমার ব্যক্তিগত বিশ্লেষণ। তুমি কি এই সঙ্গে? দেখো, তাই যদি হয় তাহলে বিএনপির তরফ থেকে আমার তো মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে একটা জনসভা করে যে বলবে যে জামাত শিবির যে আমাদেরকে বলছে চাঁদাবাজ, জুলুমবাজ, দুর্নীতিবাজ, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কিছু করব না, তাহলে তো ভোট পেয়ে যাবে। অসুবিধা কোথায়? তাহলে আমি স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম, আমাদের ভুল ছিল, ক্ষমা চাইছি। ওরাও এসে বলবে যে আমরা যা চাঁদাবাজি জুলুমবাজি করেছি, কি হয়তো আমরা দেখলাম বাংলাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলতে পারে, আমরা কান মোলা খাচ্ছি, আমরা আর কোন এর মধ্যে কিছুতে থাকবো না। তো ভোট পেয়ে যাবে তারা, তখন কি হবে? আমি তোমাকে প্রশ্ন করছি, কোনো কথাই আছে, ইতিহাস কাউকে ক্ষমা করে না। ধর্মের ভিত্তিতে ভোট নিয়ে যদি দেশ গঠন করা যায় তাহলে গঠন করুক, তো সময় বলবে। সবার সঙ্গে তো চলতে হবে একসাথে। নামাজ তো শুধু জামাতে ইসলামের লোকেরা পড়েন না, আওয়ামী লীগের লোকেরাও পড়েন, বিএনপির লোকেরাও পড়েন। কেন? প্রত্যেকে তারা ধর্মপ্রাণ মুসলিম। সেই ধর্মপ্রাণ মুসলিম তার দেবতাকে, তার আল্লাহকে পূজা অর্চনা করবে, নামাজ পাঠ করবে। সেটা একটা পবিত্র অংশ। সেটা রাজনীতিতে মেলাবে কেন? আমরা তো দেখে আসলাম, আমাদের এখানে যে বাবরি মসজিদ হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুরের খান্ডুয়াপাড়া মোড়ে, সেখানকার মানুষের বক্তব্য কি? মসজিদের সামনে যেখানে নামাজ হবে, যেখানে বাবরি মসজিদ প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে, সেখানকার ধর্মপ্রাণ মুসলিমরা কি বলেছিল আমাদের? দাদা, এখানে কোনো রাজনীতির কথা না, এটা আমাদের পবিত্র অঙ্গন। রাজনীতির জায়গায় গিয়ে রাজনীতির কথা, মসজিদের জায়গায় মসজিদের কথা, ধর্মপ্রাণ মানুষের কথা আমরা তো শুনে এসেছি, আমরা তো নিজের থেকে বলছি না। তুমি ধর্মপ্রাণ মুসলিমরাও জানে রাজনীতি কি জিনিস, আর পবিত্রতা, আল্লাহর কাছে প্রার্থনা জানানো কি জিনিস। তুমি বললে অনেকগুলো পয়েন্টই আছে, তার মধ্যে এই পয়েন্টটি আমার ভীষণভাবে মনে হয়েছে তোমাকে প্রশ্ন করা উচিত। তুমি বললে যে জামায়াত ইসলামী বিএনপি কে চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা আওয়ামী লীগের উল্টো পিঠ বা এপিটোপিঠ বলে মনে করে। এবার এই অভিযোগে অভিযুক্ত বিএনপি, তুমি বলছো যে একটি সভা করে তারা ক্ষমা চেয়ে নিক, তারা ভোট পাবেন। তাহলে আমার তোমার কাছে প্রশ্ন, 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামায়াত ইসলামী, তারা সরাসরি পাকিস্তানের হয়ে কাজ করেছে, তারাও তো ক্ষমা চাইছে। তাহলে বাংলাদেশের ভোটাররা তাদের ক্ষমা করবেন না কেন? ক্ষমা চাইলেই কি ভোট পাওয়া যায়? তাহলে ফ্যাসিবাদ আওয়ামী লীগও একসময় ক্ষমা চাইবে, তারা কি বাংলাদেশে ফিরতে পাবে? আমার একদম সুনির্দিষ্ট প্রশ্ন। সেটাই তো কথা। আমারও তো তোমার কাছে সেই পাল্টা প্রশ্ন, ক্ষমা চাইলেই কি সব হয়ে যায়? মানুষের চেতনা বলে কিছু নেই, চেতন বলে কিছু তো আছে, মনন বলে তো কিছু আছে রাজনীতিতে। তাহলে তো ধর্মনীতি বলা হতো, রাজনীতি বলা হতো, তাহলে তো ধর্মনীতি বলা হতো। রাজনীতির জায়গা বলতো ধর্মনীতি। এটা এই একটাই উত্তর হবে পরমাশিস। আমার মনে হয় তুমি হয়তো একটু ভেবে চিনতে বললে হয়তো এই উত্তরটা তুমি দিতে পারতে, কিন্তু আমি দর্শকদের দিচ্ছি যে এই উত্তরটা দিতে পারবে 2026-এর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং হ্যাঁ না ভোট, যে গণভোট হবে, সেই গণভোটের মাধ্যমেই একমাত্র তারা কাকে ক্ষমা করলেন, জামায়াত ইসলামকে ক্ষমা করলেন নাকি বিএনপি কে ক্ষমা করলেন, বা বিএনপি কে সুযোগ দিলেন না জামায়াত ইসলামকে সুযোগ দিলেন। আমরা তো প্রেডিক্ট করতে পারি, আলোচনা করতে পারি, আমাদের আলোচনায় মত নিয়ে আমরা আসতে পারি, কিন্তু মূল তো 12ই ফেব্রুয়ারি। একদম একদম একদম। দেখো, এবার নির্বাচনটি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দিক থেকেও কিন্তু নজরদারির মধ্যেই থাকবে। এখানে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা ঢুকে গেছে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে ভারত এবং পশ্চিমা দেশগুলো একটা বিষয় স্পষ্টভাবে জানে, বিএনপি আগে একাধিকবার ক্ষমতায় ছিল। তাই বিএনপির সঙ্গে কূটনৈতিক কাজ করার অভিজ্ঞতা অনেকের রয়েছে। তারা পরিচিত এবং পূর্বানুমানযোগ্য মানে হচ্ছে যে তাদেরকে অনুমান করা যায়, অনুমান করতে মাপা যাবে, রিড করা যাবে। বাকি নতুন যারা
জামায়াত ইসলামী বা এনসিপি এদেরকে রিড করার মতো ইন্টারন্যাশনাল যে অভিজ্ঞতা বা আন্তর্জাতিক অভিজ্ঞতা সেটি নেই। ভারতের দৃষ্টিভঙ্গিও এখানে একদম পরিষ্কার। দিল্লি মনে করে জামায়াতের তুলনায় বিএনপি অপেক্ষাকৃত গ্রহণযোগ্য এবং বাস্তববাদী শক্তি। কারণ দেখো, দিন শেষে এটি ভালোবাসার গল্প নয়, বা ভালোবাসা বা প্রেম নয়, এটা কৌশলগত হিসাব আন্তর্জাতিক মহলে খুব সূক্ষ্ম, নিরপেক্ষ এবং পারস্পরিক স্বার্থের সম্পর্ক। সুতরাং এই সম্পর্কের নিরিখে আন্তর্জাতিক মহলও কিন্তু বিএনপির উপর অনেক ক্ষেত্রেই হয়তো আস্থা রাখবে বলে আমার বিশ্লেষণ। হয়তো আমাদের দর্শকদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, বাস্তবতা হয়তো অন্যরকম হতে পারে। বাস্তবতা হলে সেটা ভোটের নিরিখে হবে, সেখানে তো নিশ্চয়ই মতামতের পাল্টা মতামত তৈরি হবে, তাই না? তুমি কিভাবে দেখছো? দেখো, আমাদের যারা আধুনিক মনস্ক মানুষজন, আমি কলকাতা বা পশ্চিমবঙ্গের মানুষ বলি, দুবাই কি ওখানকার মানুষ ধর্মপ্রাণ মুসলিমরা আছেন না? আছেন তো, কিন্তু সেখানে গোটা পৃথিবী থেকে মানুষ, অগাধ পর্যটনের পরিবেশ, ধর্মের জায়গায় আধুনিকতা, বিচরণ, নাগরিক অধিকার আলাদা জিনিস। সেই জন্যই তো আজকে দুবাই এতটা এগিয়ে গেছে। আজকে ঢাকায় এখান থেকে ছেলেমেয়েরা পড়তে যদি যেতে পারে, ওখান থেকে যদি পড়তে আসতে পারে, আমার বাড়ির সামনে একটি মেডিকেল কলেজ রয়েছে প্রাইভেট, সেখানে ঢাকা থেকে প্রচুর ছেলে মেয়ে পড়তে আসে, তাদের সঙ্গে আমার নিয়মিত ইন্টারাক্ট হয়। তারা মুসলিম না হিন্দু এই বিষয়টাই আসে না আলোচনায়। সেই পরিবেশটা তো গড়ে তুলতে হবে রাজনীতির ক্ষেত্রেও, শিক্ষা ক্ষেত্রে, সংস্কৃতিতে, সমাজে। আমরা যে অঞ্চলে থাকি, সোদপুরে, কলকাতার এই অঞ্চলে, আমাদের এখানে কম মসজিদ আছে, একদিকে একদমই তাই। মসজিদ একদিকে মন্দির, এটাই তো সমাজ হওয়ার কথা। কিন্তু আমাদের কামারহাটি যে বিধানসভা কেন্দ্র, সেখানকার বিধায়ককে মদন মিত্র একদম কট্টর হিন্দু, কিন্তু সে মুসলিম ভাইদের সঙ্গে একসঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে, আবার তাদেরকে নিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। কোনো সামাজিক অনুষ্ঠান থাকলে রক্তদান হচ্ছে, হিন্দু ভাইরা রক্ত দিচ্ছে, মুসলিম ভাইরা রক্ত দিচ্ছে। কামারহাটি হাসপাতাল, এখানে রক্তদান শিবির হয়, হিন্দু মুসলিম সব একসঙ্গে। সেখানে ধর্মের ভিত্তিতে কি রক্তদান শিবির হয়? রাজনীতির ব্যানারেই হয়। তৃণমূল কংগ্রেস করছে বা অন্যান্য রাজনৈতিক দল করছে। সমাজটাকে এইভাবে দেখতে হবে। একদমই তাই। তাহলে এখন মূল কথায় ফিরি। আসলে জামায়াত ইসলামী এবং বিএনপির মধ্যে লড়াইটা কি নিয়ে? এই লড়াই আসলে জোট ভাঙার নয়, ব্যক্তিগত আক্রমণের নয়। এটা তিনটি বিষয়ে সাংঘর্ষিক বা তিনটি বিষয়ে লড়াই। এক, ইতিহাস পরিচয়; দুই, ক্ষমতার প্রভাব ও প্রতিনিধিত্ব; তিন, আওয়ামী লীগ পরবর্তী ভোটারদের দখল। এই তিনটি জায়গাতেই মূলত জামায়াত এবং বিএনপি মুখোমুখি এবং রাজনৈতিক ভাষায় পারস্পরিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক পরমাশিস কোষ্টায়। প্রিয় দর্শক, আজকের আলোচনার কোন অংশের সঙ্গে বা পুরো আলোচনার সঙ্গে আপনি সহমত, ভিন্ন মত হতে পারেন। আপনার মতামত মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন এবং আপনারা এ সংক্রান্ত নিজেদের মতামত নোট করতে পারেন। আমরা পরবর্তীতে আমাদের আলোচনায় সেই মতামত অবশ্যই তুলে ধরবার চেষ্টা করব। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা নিজেদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন। একই সঙ্গে এই চ্যানেলে আজকে আপনি নতুন এলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের প্রতিদিনকার এই টক শো প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আমরা আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। পরমাশিস, তোমাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, তুমি তোমার মূল্যবান মন্তব্য বিশ্লেষণ দর্শকদের সামনে তুলে ধরলে। প্রিয় দর্শক, শেষ করব জামায়াত ইসলামী ও বিএনপি আজকে মুখোমুখি, কারণ তারা আর এক লক্ষ্যে হাঁটছে না। একদল নিজেকে দেখে স্বাধীনতার ধারাবাহিক শক্তি হিসেবে, আরেক দল নিজেকে দেখে পুরনো বন্দোবস্ত ভাঙার বিকল্প হিসেবে। আওয়ামী লীগ না থাকা এক নির্বাচনে এই লড়াই শুধু দল বনাম দল নয়, বরং এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণের লড়াই। আর এ কারণেই জামায়াত বিএনপির নির্বাচনী সংঘাত এতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।